আচ্ছা, স্মৃতি লোপ হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় ধীরে ধীরে। কিন্তু হঠাৎ লোপ অ্যানাকার্ডিয়াম, ফট করে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অ্যানাকার্ডিয়াম। এই ভালো আছে, ফট করে স্মৃতিশক্তি নেই, সেখানে কিন্তু ওষুধ অ্যানাকার্ডিয়াম। তাছাড়া স্মৃতিশক্তির দুর্বলতা নেট্টামিউর আছে, আর্জেন্টানাইটিকাম আছে, ল্যাকক্যানাইনামে আছে, হ্যাঁ, আরও অনেক ওষুধের মধ্যে স্মৃতিশক্তির দুর্বলতা আছে। কিন্তু মেডোনের স্মৃতিশক্তির দুর্বলতা ধীরে ধীরে হয়। স্ত্রীলোকদের জরায়ু সংক্রান্ত সমস্যা, জরায়ু ডিম্বকোষ সংক্রান্ত সমস্যা, ডিম্বকোষের আঁচিল টিউমার, সিস্ট বা বিভিন্ন রকম কথা বলছে এখন যেটা, এই সংক্রান্ত সমস্যা একটা সাইকোসিস দোষের মধ্যে পড়ে। সাইকোসিস দোষের মধ্যে পড়ে ডিম্বকোষ সংক্রান্ত সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা, বাতের ব্যথা, বিভিন্ন রকম বাত, এগুলো কিন্তু সাইকোসিস দোষযুক্ত রোগীর ক্ষেত্রে আসে। এবং সাপ্রেস গনোরিয়া, গনোরিয়া দেখা যাচ্ছে তার ঠাকুরদাদার ছিল, চাপা পড়েছিল, তার জেনারেশনের মধ্যে আসছে, তখন কিন্তু সরাসরি কোমর থেকে পা পর্যন্ত অসারতা দেখা তার ঠাকুরদাদার হয়েছিল, কিন্তু পরবর্তী জেনারেশনের মধ্যে এটা আর দেখা দেবে না। এতে কী দেখা দেবে? সাইকোসিস দোষগুলো প্রবলভাবে দেখা দেবে। যেমন দেখা যাচ্ছে প্রবল শ্বাসকষ্ট, বাতের ব্যথা, ডিম্বকোষ সংক্রান্ত সমস্যা, মানে ওভারি সংক্রান্ত সমস্যা, ইউটাস জরায়ু সংক্রান্ত সমস্যা, হ্যাঁ, এইসব সমস্যাগুলো দেখা দেবে। অতিরিক্ত রক্তপাতের প্রবণতা, মাসে 2-3 বার মাসিক স্রাব হচ্ছে, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু গনোরিয়া, চাপা পড়া, সাইকোসিস দোষজনিত কারণে দেখা দেয়, এইগুলো দেখা দেবে। আচ্ছা, উপরোক্ত অবস্থা ব্যতীত যে ক্ষেত্রে মাতা পিতার দেহস্থ সাইকোসিস দোষটি পুত্র কন্যার দেহে প্রবাহিত হইয়া তাহাদের পুষ্টি ও বর্ধন কার্যটি ব্যাহত করে, হ্যাঁ, বুদ্ধির স্থূলতাপ্রাপ্তি ঘটায় এবং স্মৃতিশক্তি কমাইয়া দেয়, সেই ক্ষেত্রে ইহার কার্যকারিতা দেখিয়া বিমুগ্ধ হইতে হয়। দেখা যাচ্ছে বাবা মা সাইকোসিস দোষযুক্ত, ছেলেটা বোকা, পড়াশুনো করতে পারে না, মনে রাখতে পারে না, হ্যাঁ, ভুলে যাচ্ছে সব কিছু, পুষ্টির ঘরটা খুব ছোট, মানে অপুষ্টিজনিত কারণে ভুগছে, তার শরীরটা রুগ্ন শুষ্ক, তার পুষ্টি হয় না, অপুষ্টিতে ভুগছে, সেখানে কিন্তু ওষুধ মেডোরিনাম। এবং মেডোরিনামের মধ্যে একটা কথা বলে দিই, দেখা যাচ্ছে মা বলছে বাচ্চাটা জ্বর আসে ডাক্তারবাবু, থার্মোমিটার ধরা পড়ে না, আমি চিকিৎসা বহু করেছি, সবাই বলে জ্বর নেই, কিন্তু যখন বুকের দুধ খাই তখন গরম গরম লাগে। সেই বাচ্চাটা যদি দেখা যায় অল্প বয়স হয়, তাহলে সে অন্ধকার ঘরে ঘুমোতে পারবে না, অন্ধকারে বাচ্চাটা থাকতেই চাবে না, ভয় পাবে, হ্যাঁ, খাবার দাবারের ক্ষেত্রে সমস্ত খাবারগুলোই খেতে চায় মেডোরিনামে রুগী, মিষ্টি টক ঝাল তিতো নুন নেশার দ্রব্য বয়স্ক হলে সব কিছু খেতে চাই, প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ থাকে মেডোরিনামের মধ্যে, হ্যাঁ, আর বোকাটে টাইপের অবস্থা আসে। এবং একদম শিশু বাচ্চার বোকা কি চালাক সে তো বোঝা খুব কঠিন, কিন্তু সেখানে বংশগত সাইকোসিস দোষ আছে কিনা, বাচ্চাটার এই জড়ো ভাবটা থাকছে কিনা, মায়ের বুকে দুধ খেলে মা বলছে আমার গরম লাগে জ্বর আসে, এই ধরনের কথা বলছে কিনা সেখানে কিন্তু, বা অপুষ্টিজনিত কারণে ভুগছে কিনা। সাইকোসিস দোষের জটিল পীড়ার চিকিৎসায় শতকরা প্রায় 70 থেকে 80টা ক্ষেত্রে কোনো না কোনো সময় মেডোরিনাম 1 বা 2 মাত্রা প্রয়োগ না করিলে আরোগ্য হয় না। মানে বেশিরভাগ 70 থেকে 80টা রোগী বাচ্চা এই ধরনের অপুষ্টিতে ভুগছে, রক্ত স্বল্পতায় ভুগছে, এই জাতীয় রোগীগুলোর ক্ষেত্রে 70 থেকে 80টা বাচ্চার ক্ষেত্রে মেডোরিনাম 2-1 ডোজ না দিলে সম্পূর্ণভাবে সে সুস্থ হতে পারে না। দেখা যাচ্ছে তুই লাইকোডিয়াম দিয়েছিস, রুগীটা লাইকোডিয়াম দিতে দেখা যাচ্ছে যে কোনো কারণে বাধার সৃষ্টি করছে, রুগীটা সম্পূর্ণভাবে সারছে না, বা দেখা যাচ্ছে অন্য কোনো ওষুধ দিয়েছিস, দেওয়ার পরও সারছে না, সেখানে কিন্তু মেডোরিনাম 2-1 ডোজ দিলেই বাচ্চাটা আবার সুস্থ হতে, যেটা আমরা জানি না, করতে পারি না। আমরা একটা ওষুধ দিয়ে তারপরে আন্দাজে সালফার দিলাম, তারপরে আরেকটা ওষুধ দিলাম, রুগীটা সুস্থই হলো না। এটা কিন্তু সরিনাম, সালফার, মেডোরিনাম এগুলো কিন্তু মানে মারাত্মক একটা ভূমিকা নেয়, যেখানে একটা রুগীকে সারানোর ক্ষেত্রে, একটা রুগীকে সম্পূর্ণভাবে সারানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চিকিৎসা চলছে, তার মধ্যে কখন সালফার দিতে হবে, কখন মেডোরিনাম দিতে হবে, কখন থুজা দিতে হবে, কখন সরিনাম দিতে হবে, এগুলো কিন্তু ভাবার বিষয়। দেখা যাচ্ছে একটা রুগীর চিকিৎসা হচ্ছে, চিকিৎসা করতে করতে তার গায়ের চামড়ার কোনো পরিবর্তন হচ্ছে না, চর্মরোগের চিকিৎসা হোক বা অন্য কোনো চিকিৎসা হোক, যদি ইতিহাস জানা যায় তার বংশে চরম চর্মরোগের একটা প্রবণতা আছে, সেখানে 1 ডোজ সরিনাম তার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে সে হয়তো স্নান করে না, বাচ্চাটা করতে চায় না, বা তখনও পর্যন্ত সরিনামের পূর্ণমাত্রায় লক্ষণগুলো প্রকাশ পায়নি, পুড়ে স্বভাবের, অসার প্রকৃতির, হ্যাঁ, নোংরা প্রকৃতির, মুখে টুকে লোম গজানো, দুর্গন্ধ, এগুলো কিন্তু থাকবে। সেখানে 1 ডোজ সরিনাম দিলেই দেখা যায় রুগীটা খিদে ফিরে পাচ্ছে। বা সিফিলিনামের ক্ষেত্রটাও একই রকম, সিফিলিস দোষজাত বাচ্চাদের ক্ষেত্রে সরসাপ্যারিলা, সিফিলিনাম এগুলো কিন্তু মাঝে একবার ব্যবহার হয়। এগুলো কিন্তু খুবই কঠিন কথা, এই কথাটা যতটা শুনতে সুবিধে বা মনে হচ্ছে সহজ,
মোটেই সহজ না, মোটেই সহজ না। যদি দিতে পারে কেউ, আর যদি এইভাবে অভ্যস্ত হতে হয়, অভ্যাস করতে পারে, সে কিন্তু ভালো চিকিৎসা করবে। তার কাছে কঠিন থাকবে না বিষয়টা, এত কঠিন এত জটিল থাকবে না। হ্যাঁ, এত কঠিন এত জটিল থাকবে না। আচ্ছা, মেডোনিয়াম একটি বহুমুখী ওষুধ। হ্যাঁ, সেই জন্য সাইকোসিস দোষের ইতিহাস বর্তমান না থাকলেও অন্যান্য লক্ষণ সাদৃশ্য ইহা ব্যবহৃত হইতে পারে এবং সুন্দর কাজ করে। সাইকোসিস দোষের আমরা ইতিহাস পাচ্ছি না, অথচ মেডোনিয়ামের কিছু লক্ষণ আছে, সেখানেও কিন্তু মেডোনিয়াম ব্যবহার করে। সাইকোসিস দোষটা আমরা জানতে পারছি না, তারা বলতে পারছে না, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, অথচ লক্ষণগুলো মেডোনিয়ামের মতো আছে, সেখানে কিন্তু মেডোনিয়াম ব্যবহার করে। মনটি কেন্দ্র, আর মেডোনিয়ামের রোগী কিন্তু চালাক, লাইকোডের রোগী চালাক, স্মৃতিশক্তি দুর্বল। হ্যাঁ, মেডোনিয়ামের রোগী কিন্তু চালাক, এরা মাথায় রাখতে হবে। হ্যাঁ, চালাক প্রকৃতির মেডোনিয়ামের রোগী। মনটি কেন্দ্র করিয়া স্মৃতিশক্তি বিনষ্ট হয়ে যায়। ইহার নানা প্রকার ঝঙ্কার উৎপাদন মেডোনিয়ামের প্রথম লক্ষ্য। মেডোনিয়ামের ন্যায় স্মৃতিশক্তির অভাব অন্য কোনো ঔষধে আছে বলে আমার জানা নেই। এত স্মৃতিশক্তি দুর্বল হয় অন্য কোনো ঔষধে আছে কিনা লেখক বলছেন আমার জানা নেই। ইহার বুদ্ধি তীক্ষ্ণ, কিন্তু স্মরণশক্তি এবং মনোযোগ প্রবৃত্তি কম থাকে। অনেকে বলে না ছেলেটা মনোযোগ দেয় না, ভুলে যায়, কিন্তু পড়াশোনায় ভালো, মনে রাখতে পারে না, এরা বলে না, সেখানে কিন্তু মেডোনিয়াম হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি হলো এখানে, কি বললাম, স্মৃতিশক্তি দুর্বল, মনোযোগ দিতে পারে না, বুদ্ধিমান, চালাক, স্মৃতিশক্তি দুর্বল, আর মনোযোগে অক্ষম। হ্যাঁ, অমনোযোগী টাইপের বাচ্চা, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডোনিয়াম ব্যবহার হয়। সকালে কি ঘটিয়াছে, এমনকি অল্পক্ষণ পূর্বে কি করিয়াছে বা কি পড়িয়াছে তাহা পর্যন্ত মনে করতে পারে না মেডোনিয়াম। কিছুক্ষণ আগে কি করেছে, আমি যে বাজারে গিয়েছি তোর সঙ্গে দেখা হলো, মোটরসাইকেলে আসছিলি, হ্যাঁ তুই পেছনে বসেছিলি, আসলাম, মনে থাকে না, মনেই নেই। হ্যাঁ, এটা একটা মারাত্মক রোগ। ভুলো মন। মেডোনিয়ামের দুর্বল স্মৃতিশক্তির বৈশিষ্ট্য এই যে লোকের নাম, শব্দের বানান, অতি পরিচিত ব্যক্তির নাম, লোকের নাম, শব্দের বানান, অতি পরিচিত মানুষের মুখটা দেখে চিনতে পারে না, এমনকি অনেক সময় নিজের নামটা ভুলে যায়। এটা খুব কঠিন রোগীর ক্ষেত্রে। তাহলে ভুলো মন, মেডোনিয়াম স্মৃতিশক্তি দুর্বল, লোকের নাম, শব্দের বানান, পরিচিত ব্যক্তির নাম মনে রাখতে পারে না। আর সংখ্যা মনে রাখতে পারে না কে? সিফিলিস রোগীরা। সংখ্যা, ফোন নাম্বারটা, এর ফোন নাম্বারটা 72 74 713। আমার এমনি বলছি, আমার মনে আছে, ধরে নিলাম। আমি যদি মনে রাখতে না পারি এটা ছোটোখাটো ব্যাপারগুলো, তাহলে জানতে হবে আমি একটা সিফিলিটিক রোগী। হ্যাঁ, আমার শরীরে কোনো সিফিলিস দোষ কাজ করতে, যার জন্য আমি সংখ্যাটা মনে রাখতে পারি না। আর সিফিলিসের ধর্ম কি? রাতে বৃদ্ধি, নালীঘায়ের প্রবণতা, দাঁত নষ্ট হয়ে যাওয়া, বিছানায় প্রস্রাব করার প্রবণতা। বাচ্চারা প্রতিনিয়ত বিছানায় পেচ্ছাপ, সাইকোসিসের বিছানায় পেচ্ছাপ করে, মাথায় রাখতে হবে। সাইকোসিস, এই মেডোনিয়াম বিছানায় পেচ্ছাপ করে। হ্যাঁ, শুধু যে সিফিলিস রুগীরা বিছানায় পেচ্ছাপ করে তা না, সাইকোসিস রুগীরা বিছানায় পেচ্ছাপ করে। শব্দের নাম, বানান, পরিচিত লোকের নাম ভুলে যায়। যে কোনো প্রকার নাম ভুলিয়ে যাওয়া মেডোনিয়াম একটা বিশেষ লক্ষণ। যে কোনো প্রকার, কেরে ওটা, যে কোনো প্রকারের নাম ভুলে যাওয়া মেডোনিয়াম একটা বড় লক্ষণ। নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ, নাম ভুলে যাচ্ছি, এটা কিন্তু মেডোনিয়াম একটা বড় লক্ষণ। হ্যাঁ, ভুলে যাওয়া। আমার চিকিৎসাধীনে আসিয়া যে সকল ছাত্র নিজদিগকে ইতিহাস বা ভূগোল অতিশয় কাঁচা বলিয়া অভিযোগ করে, আমি তাহাদের 2-1 ডোজ মেডোনিয়াম না দিয়া ছাড়ি না। ইতিহাস এবং ভূগোল ভুলে, মানে পড়ে মনে রাখতে হয় তো, ইতিহাস পড়ে তো মনে রাখতে হয়, হ্যাঁ, ভূগোল পড়ে তো মনে রাখতে হয়। তা সেগুলো যখন মনে রাখতে পারছে না, তাহলে সে স্মৃতিশক্তি দুর্বল, সেখানে আর অঙ্কটা করতে পারছে, তার মানে সিফিলিস দোষ নেই তার, তার মানে সে একটা সাইকোসিস রোগী। সেই ক্ষেত্রে মেডোনিয়াম হওয়ার সম্ভাবনা থাকে। মেডোনিয়াম এই প্রকার ব্যবহারে তাহাদের আরোগ্য কার্যটি অতি সত্বর সুপ্রশস্ত করিয়া দিয়েছিল। দেখে 2-1 ডোজ মেডোনিয়াম দেওয়ার পর চিকিৎসাটা তো সহজ। মেডোনিয়াম বাচ্চাদের ক্ষেত্রে মেডোনিয়াম ব্যবহার হয়। আবার বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় স্মৃতিশক্তি দুর্বল, নামের বানান, নাম ভুলে যাচ্ছে, সকল সময় রোগ চিন্তা, রোগ ভীতি, রোগের কথা বলতে বলতে কেঁদে ফেলা, সকল সময় রোগের কথা ভাবা, রোগের কথা মনে পড়লে বৃদ্ধি, রোগ ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে না, মৃত্যু তার অনিবার্য, এই রোগেই তার মৃত্যু হবে, রোগটা কঠিন হয়ে যাবে, আমি বাঁচব না, আমি মরে যাব, এই ধরনের মানসিকতা, এই ধরনের মানসিক লক্ষণ যদি থাকে, আর তাকে মেডোনিয়াম হবে। মেডোনিয়ামের বাচ্চা, আরেকটা জিনিস বলে দিই, মেডোনিয়ামের মানে অল্প বয়সী বাচ্চা, কিশোর মানে 12-14 বছর বয়সী কিশোর বলা হয়, এই কিশোর রোগীরা রাত্রে
খাওয়া দাওয়ার পর বিছানায় শোয়ার প্রচণ্ড গরম লাগা, মেরুদণ্ডের বিচিত্র লক্ষণ। প্রচণ্ড গরম, হ্যাঁ, বাচ্চা কিশোর যারা, কিশোর বা বাচ্চা সারাদিন শীত শীত করছে, মেরুদণ্ড প্রকৃত গরম কাতর রুগী, মেরুদণ্ড প্রকৃত গরম কাতর ওষুধ। কিন্তু যখন টিউবারকুলার পথে অগ্রসর হয় মেরুদণ্ড রুগীরা, তখন সে শীত কাতর হয়ে পড়ে। আর মেরুদণ্ডের বাচ্চা, বাচ্চা কি বোকা, পুষ্টির ঘর, খুব ছোট, অপুষ্টিতে ভোগে, স্মৃতিশক্তি দুর্বল, নাম বানান ভূগোল ইতিহাস মনে রাখতে পারছে না, হ্যাঁ, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন চালাক। সেখানে কিন্তু মেরুদণ্ড ওষুধ। অন্ধকার যেতে পারে না, আলো জ্বালিয়ে ঘুমোতে পছন্দ করে, সব জাতীয় খাবার বিশেষ করে মিষ্টি পছন্দ করে, ঝাল মশলাযুক্ত খাবারও পছন্দ করে, হ্যাঁ, সেখানে কিন্তু রাতে বিছানায় পেচ্ছাপ করা মেরুদণ্ড একটা বিশিষ্ট লক্ষণ। সেখানে কিন্তু মেরুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, মেরুদণ্ড হয়। তো মেরুদণ্ড দেওয়ার পর অন্য কোনো ওষুধ আসতে পারে, সেটা পরের ব্যাপার। এই সকল ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মেরুদণ্ড। আর একটা বিচিত্র লক্ষণ বললাম, সারাদিন শীত, গায়ে কাঁথা কম্বল জড়িয়ে রোদে বসছে, এ করছে তা করছে, জিভে কামড় খায় মেরুদণ্ড রুগী, জিভে কামড় খায় ঘুমের মধ্যে, বিশেষ করে জিভে কামড় খায়, গালে কামড় খায়। এবার রাত্রে যখন বিছানায় শুচ্ছে প্রচণ্ড গরম লাগা, দুটো ফ্যান চালাচ্ছে, শীতকালে ফ্যান চালাচ্ছে, হ্যাঁ, খাওয়ার আগে পর্যন্ত বা শোয়ার আগে পর্যন্ত, রাত্রে খাওয়ার, দিনে না, রাতে খাওয়ার আগে পর্যন্ত সে শীত করছিল, খাবার খেয়ে যে বিছানায় গেল অমনি গরম লাগা তার শুরু হয়ে গেল। সেখানে কিন্তু ওষুধ মেরুদণ্ড। ব্যস্ততা মেরুদণ্ড একটা লক্ষণ, চঞ্চলতা, দীর্ঘ সূত্রতা, করছি, করব, হচ্ছে, হবে, দেখছি, এই দীর্ঘসূত্রতা। ইয়ার মনের আরেকটি দিক, ব্যস্ততা থাকবে, চঞ্চলতা থাকবে, আর দীর্ঘসূত্রতা থাকবে যে কোনো কাজে। বাচ্চা, তুই বাচ্চার মাকে জিজ্ঞেস করলি এ কি যে কোনো কাজ তাড়াতাড়ি করতে চাই, বলো হ্যাঁ করতে চাই, আচ্ছা, চঞ্চলতা আছে, হ্যাঁ আছে, দীর্ঘসূত্রতা, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা দীর্ঘসূত্রতা রয়েছে, হ্যাঁ। এই যে তাড়াতাড়ি করার প্রবণতা, ব্যস্ততা, আরও অনেক ওষুধের মধ্যে আছে, হ্যাঁ, আর্জেন্টিনাইটিকামের মধ্যে ব্যস্ততা আছে, আয়োডিনের মধ্যে ব্যস্ততা আছে, উদ্বিগ্নতাও আছে, সেগুলো কিন্তু পার্থক্য নির্ণয় করতে হবে। আচ্ছা, অতিমাত্রায় দুর্বল, সেই জন্য কার্যক্ষমতা অভাব আসিয়া উপস্থিত হয়। দুর্বল হলে কি কাজ করতে পারবে না, স্বাভাবিক নিয়ম, সে অতিমাত্রায় দুর্বল থাকে। অতঃপর ক্রমান্বয়ে মানসিক অবস্থার চঞ্চলতার আবির্ভাব ঘটে, হ্যাঁ, তজ্জনিত কর্মপ্রিয়তা, দেহ ও মনের সামঞ্জস্যপূর্ণ অবস্থা আসিয়া পড়ে। এবং আরেকটা জিনিস বলে দিই, অতি অল্প বয়সে হস্তমৈথুনের প্রবণতা, পুরুষ মেয়ে, মহিলা পুরুষ যে কোনো, অতি অল্প বয়সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি খুব বেড়ে যায়, সেগুলোকে ক্ষয় করার একটা প্রবণতা, এই সাইকোসিস দোষ মেরুদণ্ডের মধ্যে আছে। যেসব বাচ্চা দেখবে অল্প বয়সী বাচ্চা, তার মা নিয়ে আসবে, বাবা নিয়ে আসবে, যে তখন তারা প্রাপ্ত বয়স, মানে উপযুক্ত বয়সই হয়নি, সেই বয়স থেকে তার ক্ষয় করার একটা প্রবণতা সেক্সুয়াল, হ্যাঁ, এখানে কিন্তু মেরুদণ্ড মারাত্মক ওষুধ। আমি সারিয়েছি প্রচুর, 8-10টা সারিয়েছি, অল্প বয়সী ছেলে, প্রত্যেকটাই ছেলে, হ্যাঁ, এই ধরনের প্রবণতা একটা থাকে। বিষণ্ণতা, ভীরুতা, ইহার মনের আরেকটি পরিচয়, নিজেই অপরাধী, পাপী বলে মনে করে। এটা আর কিছু মনে করে, আরও মেটালিকা মনে করে, নিজেকে পাপী বলে মনে করে, অপরাধ করেছি, পাপ করেছি, এই ধরনের। এই মেরুদণ্ড কিন্তু মনে করে নিজেকে। তাহার কার্যে কেহ কোনো প্রকার প্রতিবাদ করিলে বা বাধা দিলে সে একেবারেই দমিয়া যায়। বাধা দিলেই, তার কাজকে বাধা দিলে দমে যায়, হিপারসালফার, আরও রেগে যায়, আর্জেন্টিনাইটিকাম, হ্যাঁ, করবেই তাড়াতাড়ি করে, সে কিন্তু বাধা মানে না, হ্যাঁ, কিন্তু একে বাধা দিলে সে কিন্তু থেমে যায়, হ্যাঁ, এই মেরুদণ্ডের। আচ্ছা, তাহার কেহ কোনো প্রকার প্রতিবাদ করিলে বা বাধা দিলে সে একেবারে দমিয়ে যায়, এমনকি অনেক সময় পর্যন্ত ক্রন্দন পর্যন্ত করিতে থাকে, হ্যাঁ, বকাঝকা করলে অনেকক্ষণ ধরে, বা একটা কাজে বাধা দিয়েছে, কান্না থামছেই না, কেঁদেই যাচ্ছে। আচ্ছা, নিজের রোগ যন্ত্রণার কথা চিকিৎসকের নিকট না কাঁদিয়া বলিতে পারে না, এবং বলার পরও তার মনে আরও কথা থেকে গেল, অনেক পরে মনে পড়ে, সে বলতে আসে বা টেলিফোন করে। আচ্ছা, সেই জন্য ইহার যাবতীয় রোগ লক্ষণ সঞ্চালনে ঘুরিয়া বেড়ালে রাত্রিকালে প্রায় উপশমিত হয়। এই রুগীরা সঞ্চালনে ঘুরে বেড়ালে, মানে হাঁটাচলা করলে, ঘুরে বেড়ালে, এবং রাত্রিকালে মেরুদণ্ড বেশিরভাগ বৃদ্ধি দিনের বেলা হয়। মনের উপরোক্ত প্রকার অবস্থার জন্য মনটি ইহার যেন সব সময়ে স্বপ্নরাজ্যে বিচরণ করে, ধীরে ধীরে স্থিরভাবে কোনো প্রকার চিন্তা করিবার শক্তি থাকে না, কোনো বিষয়ে স্থির সিদ্ধান্ত ইহার নিকট অলিক বলিয়া প্রতীয়মান হয়। সামান্যক্ষণ চিন্তার পর রোগী নিজেই অনুভব করে সব গোলমাল হয়ে গেল, চিন্তা করার পর সব ভুলে গেল, যা, এরকম একটা অবস্থা তৈরি হয়। ধীরে ধীরে স্নায়বিক দুর্বলতা বৃদ্ধি পায় এবং রোগী সামান্য শব্দে
সামান্য কারণে চমকে ওঠা প্রবণতা। এবার সামান্য এই নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সামান্য শব্দে সামান্য কারণে চমকে ওঠা, কাঁপতে থাকা, এমনকি অনেক সময় মূর্ছা যায়, অজ্ঞান মতো হয়ে যায়। শেষ পর্যন্ত মনটি এইরূপ অবস্থায় আসিয়া উপস্থিত হয় যে তাহার প্রায় ভয় হয় বুঝি সে পাগল হয়ে যাবে। হ্যাঁ, এই পাগল হয়ে যাওয়ার ভয় আরেকটা ওষুধের মধ্যে মারাত্মকভাবে আছে, কি? ক্যালকিরিয়া কার্ভ। ক্যালকিরিয়া কার্ভের রুগী মনে করে পাগল হয়ে যাচ্ছে, এটা ক্যালকিরিয়া কার্ভের বিশেষ লক্ষণ। মেডিয়ামের থেকে বড় লক্ষণ হচ্ছে ক্যালকিরিয়া কার্ভে পাগল হয়ে যাচ্ছে, আমাকে লোকে পাগল ভাবছে, ওই দূরে আলোচনা করছে আমাকে পাগল ভাবছে, আর দূরে আমাকে আলোচনা করছে, আমার সম্বন্ধে মনে আলোচনা করছে, আমার খারাপ দিকগুলো আলোচনা করছে। কোন ওষুধ? নেটটামিউর। সাইলিসেও করে, নেটটামিউর। হ্যাঁ, নেটটামিউর সব থেকে বেশি নিজেকে পাগল হয়ে যাচ্ছে মনে করে, এটা ইয়ের মধ্যে বেশি। এইভাবে একের পর এক আরও চিন্তার স্রোত মেডোনিয়ামের রোগী এত বেশি ক্লিষ্ট করিয়া দেয়, একটার পর একটা চিন্তার স্রোত তাকে পাগল করে দেয়। এই চিন্তার স্রোত সব থেকে বেশি আসে কিসের? চিন্তার স্রোত, একটার পর একটা চিন্তার স্রোত। ফাইজোস্টিগমা, চিন্তার স্রোত একটার পর একটা। ফাইজোস্টিগমা বলে একটা ওষুধ আছে, দেখবি এতে নেই, এলেন কি নোটস আছে। ফাইজোস্টিগমা বলে একটা ওষুধে একটার পর একটা চিন্তা তার হাজির হয়, সে চিন্তা মাথা থেকে তাড়াতেই পারে না, পাগল মতো হয়ে যায় রাতের বেলা বিছানায় শোয়ার পর। সে ফাইজোস্টিগমাতে চিন্তার স্রোত, এতেও চিন্তার স্রোত বলছে আছে। হ্যাঁ, নিজের রোগ লক্ষণ বর্ণনা কালে সে পালস এবং ওপিয়ামের নাই কাঁদতে থাকে। তার মানে নিজের রোগ বর্ণনা করতে পালসেটিল এবং ওপিয়াম, এই দুটো ওষুধই কাঁদে, এরাও কাঁদে, আর এই মেডোনিয়াম কাঁদে নিজের রোগ বর্ণনা করতে। আর একটার পর একটা চিন্তার স্রোত যেমন মেডোনিয়াম আছে, মেডোনিয়াম থেকে বড় ওষুধ এই চিন্তার স্রোত বেশি আসে ফাইজোস্টিগমা। সাইকোসিস দোষের প্রাধান্যজনিত মেডোনিয়ামের সমলক্ষণে যুক্ত স্বামী স্ত্রী মাত্রেই সাধারণত সন্তানের জনক জননী হইবার সৌভাগ্য হইতে বঞ্চিত থাকে। এতে বাচ্চা কাচ্চা হতে চায় না, মানে সাইকোসিস বলে ওভারির গণ্ডগোল থাকে, কি করে বাচ্চা হবে? হ্যাঁ, সাইকোসিস দোষেই তো বাচ্চাটা হচ্ছে না। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে ইহাদের কোনো সন্তান জন্মে না, যদিও বা কাহারও দু একটি সন্তান জন্মগ্রহণ করে, তবে তাহারা অতি শৈশবে শুষ্কতা, শিশুর যকৃৎ পীড়া, যকৃতের সমস্যা, এইসব প্রায় মৃত্যুমুখে পতিত হয়। হ্যাঁ, এখনকার দিনে দেখা যাবে বাচ্চার জন্মে জন্ডিস হয়েছে না, এটা সাইকোসিস দোষ। এদের বলছে শৈশব শুষ্কতা, জন্মেই জন্ডিস, মানে লিভার সংক্রান্ত সমস্যা বা পিত্ত সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো কিন্তু সাইকোসিস দোষ। এই মা যদি মেডোনিয়াম খাওয়া থাকে তাহলে সেই বাচ্চার এই অবস্থাটা আসার কথা না, আমরা যদি ঠিক চিকিৎসা করতে পারি। আচ্ছা, সে প্রায় মৃত্যুমুখে পতিত হয়, অথবা তাহাতে পুষ্টি বদ্ধ সংক্ষিপ্ত মেডোনিয়ামের হাতে পায়ের তলায় একটা জ্বালা থাকে রাত্রে। হ্যাঁ, লঙ্কা বাটার মতো আগুনে পোড়ার মতো জ্বালা, সালফারে লঙ্কা বাটা। মেডোনিয়ামের বৃদ্ধি সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত, সিপিলিনের বৃদ্ধি সূর্য ডুবার পর থেকে সারা রাত ধরে বৃদ্ধি, সকালবেলা ঠিক হয়ে যায়। সাইকোসিস দোষজ্ঞ অন্যান্য ঔষধের ন্যায় মেডোনিয়ামের রোগলক্ষণ বর্ষায় বৃদ্ধি না হইয়া বরং উপশম দেখা দেয়। সব সাইকোসিস ওষুধগুলো বর্ষায় বৃদ্ধি থাকে, কিন্তু এই মেডোনিয়ামের বর্ষায় উপশম, বিশেষ করে বাতের ব্যথা। মনে রাখবি, সব সাইকোসিস ওষুধে বর্ষায় বৃদ্ধি একটা স্বাভাবিক লক্ষণ, স্বাভাবিক। এর সাইকোসিস দোষে থাকা সত্ত্বেও মেডোনিয়াম বর্ষায় উপশম হয়। যেমন সিফিলিস রোগীগুলো সকল সময় বাঁকাতে শোয়, সকল সময় বাঁকাতে শুতে পছন্দ করে। একটা ওষুধ ডান কাতে শোয়, কোন ওষুধ? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড একমাত্র ওষুধ, সিফিলিস ওষুধ হলেও সে ডান কাতে শোয়। এটা বিচিত্র একটা লক্ষণ। ডান দিকে শুলে বুক ধরপড় করে, আর্জেন্টিনা নাইট্রিকাম, অ্যালোমিনা, এটা কিন্তু বিচিত্র লক্ষণ। ডান দিকে শুলে বুক ধরপড় করার কথা না মানুষের, বাঁ দিকে শুলে করার কথা। এটা একটা লক্ষণ ওষুধ দেওয়া যাবে। এগুলো হচ্ছে বিচিত্র এবং প্রধান লক্ষণ। হ্যাঁ, এই আর্জেন্টিনা নাইট্রিকাম সিফিলিটিক রুগী কিন্তু শোয় ডান দিকে, সব সিফিলিটিক রুগী বাঁ দিকে শুতে পছন্দ করে, কিন্তু একমাত্র আর্জেন্টিনা নাইট্রিক অ্যাসিড কী করে? বাঁ দিকে শুতে, ডান দিকে শুতে পছন্দ করে। আচ্ছা, এই সাইকোসিস দোষ রোগ লক্ষণ বর্ষায় বৃদ্ধি, এর একমাত্র মেডোনিয়াম যে বর্ষায় আরাম পায়, ভালো থাকে, বিশেষ করে বাতের ব্যথা। ইহা সাইকোসিস দোষের মেডোনিয়াম একটি বিপর্যয়পূর্ণ অবস্থা বলিয়া জানিতে হইবে। আচ্ছা, মাথা ঘোরা বিষয় পূর্বেই উল্লেখ করা হইয়াছে, তথাপি বলিতে দোষ নাই যে চলিবার চেষ্টা করিলেই নড়িলে সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত মেডোনিয়ামে মাথা ঘোরা থাকে। হাঁটাচলা করতে গেলে মেডোনিয়ামে মাথা ঘোরা থাকে, সূর্য শয়ন অবস্থায় হ্রাস পায় এবং বিছানায় শুলে কমে যায়। মাথাতে অতিশয় চুলকানি থাকে এবং খুশকি জন্মে। সামান্য শব্দে মাথায় যাবতীয় রোগ লক্ষণে বৃদ্ধি এবং রোগী অস্থির বোধ করে।
হ্যাঁ, শব্দে অস্থির বোধ করে, মাথার সমস্যাগুলো। আর কোন ওষুধ শব্দে সব থেকে বেশি অস্থির বোধ করে? থেরিডান। সব রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তাছাড়া শব্দে বৃদ্ধি কোন কোন ওষুধে আছে? বোরাক্সে আছে। আর কিসে আছে? নেটটাম গ্রুপের সব ওষুধের মধ্যে আছে, কোষ্টিকামের মধ্যে আছে শব্দে বৃদ্ধি। আর থেরিডিয়ান রোগ লক্ষণ বৃদ্ধি পায় শব্দে। হ্যাঁ, ওরা ভয় পায়, কেউ চমকে ওঠে, বুক ধরপড় করে, সেটা আলাদা কথা। আর সামান্য শব্দে রোগ লক্ষণ বৃদ্ধি পাওয়া, সেটা একমাত্র থেরিডিয়ানের মধ্যে আছে। আর এর শব্দে মাথা ঘোরাটা বেড়ে যায়। সাইকোসিস দোষটি ক্রমশ গভীর এবং বিশ্বাসঘাতক যে ইহা অতিশয় সংগোপনে যকৃতে ফোড়া কী কী তৈরি করে? যকৃতে ফোড়া, অর্বুদ, স্বাভাবিক বর্ধন, ক্যান্সার, দুষ্টক্ষত প্রভৃতি আবির্ভাব ঘটাতে পারে এবং সোরার সহিত মিলিয়া ইহা যে কোনো যন্ত্রে এই জাতীয় নানা প্রকার ভীতিজনক অবস্থা পরিণত করে, আনয়ন করে। হ্যাঁ, মোট কথা সাইকোসিস দোষযুক্ত শরীরে এই প্রকার যে কোনো অবস্থায় মেরুদণ্ডের প্রয়োগ হয়, আরোগ্য কার্যটি সম্পূর্ণভাবে সম্পন্ন হইবে, না হয় অধিকাংশভাবে সাহায্য করিবে। এইসব অবস্থায় আরোগ্য কার্যটি সম্পূর্ণভাবে সাহায্য করবে, না হয় উপশম দেবে। স্ত্রীলোকদের কী কী অসুখ হয়? আপনারা সকলে অবগত আছেন যে সাইকোসিস দোষ স্ত্রী পুরুষের সমগ্র জননন্দে সাংঘাতিকভাবে আক্রমণ করে এবং এই কারণেই সাইকোসিস দোষে এই মাতা পিতার দুই একটি বেশি সন্তান জন্মায় না। ইচ্ছে করলেই সাইকোসিস দোষযুক্ত মহিলারা এক গাদা সন্তান নিতে পারবে না। হ্যাঁ, পারতো না আগেকার দিনে, দুটো একটা সন্তানের, সেখানে সাইকোসিস দোষ। পুরুষ অপেক্ষা স্ত্রী যন্ত্রের ওপর এর দোষের প্রভাব অধিকাংশ ক্ষেত্রে মারাত্মক। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বেশি আক্রমণ করে। সেই জন্য সাইকোসিস দোষের দুষ্ট স্ত্রীলোকেরা গর্ভধারণের ক্ষমতাটি একেবারেই লোপ পায়। বাচ্চা আসতে চায় না, আসলেও আগেকার দিনে কথা বলছে, আগে তো অনেক বাচ্চা নিত, এখন সেটা বোঝা যাবে না, দু একটা বাচ্চার বেশি হতো না অনেক মায়ের। কোনো কোনো ক্ষেত্রে যদি বা একটি এবং দীর্ঘদিন পর বড়জোর আরেকটি সন্তান জন্মগ্রহণ করে, তবে তাহা শুষ্ক জাতীয় ক্ষয়রোগ বা বক্ষযন্ত্রের নানা পীড়ায় পরিপাকযন্ত্রের বিশৃঙ্খলায় ভুগিয়া হয় মৃত্যুকে আলিঙ্গন করে, নতুবা অপুষ্টিজনিত খর্বাকৃতি জীর্ণ বা রক্তশূন্য শরীর এবং দুর্বল বুদ্ধিশূন্য মন লইয়া আজীবন নানা প্রকার সাইকোসিস দোষিত রোগ ভোগ করিতে বাধ্য হয়। এই সকল বাচ্চা জন্মের পর বুকা টোকা লাল পড়া বাচ্চা দেখা যায় না, এর সাইকোসিস দোষজনিত কারণে এই ধরনের পাগলা বাচ্চা জন্ম হয়। এই সকল শিশুরা বিদ্যালয়ে পাঠভ্যাস করিতে পারে না, কেননা উহাদের স্মৃতিশক্তি বড়ই কম, কিন্তু দুষ্ট বুদ্ধি এবং অসাধুতার ইহারা অতিশয় পটু। ইহা ব্যতীত সাইকোসিস দোষযুক্ত স্ত্রীলোকদের দুর্গন্ধযুক্ত প্রদর্শাব, জরায়ু প্রদাহ, দুর্গন্ধযুক্ত প্রদর্শাব, জরায়ুর প্রদাহ, স্থানচ্যুতি, ডিম্বকোষে প্রদাহ, স্তনের ওপর জরায়ু ক্যান্সার, টিউমার, ঋতুস্রাব, স্রাবের একেবারে অভাব ইত্যাদি দুষ্ট লক্ষণ অতিশয় অবশ্যই আসিয়া উপস্থিত হয়। এইসব লক্ষণগুলো মেয়েদের ক্ষেত্রে জরায়ু সংক্রান্ত সমস্যা, ওভারিতে টিউমার, ক্যান্সার, বিভিন্ন রকম সমস্যা, বা ব্রেস্ট টিউমার, ব্রেস্টে সাদা স্রাব দুর্গন্ধযুক্ত, এই ধরনের লক্ষণগুলো কিন্তু এসে উপস্থিত হয়। স্ত্রীলোকদের মনটি সমধিক বিপর্যস্ত হইয়া ওঠে, কেননা সর্বক্ষেত্রেই জন্যই তাহারা অনুভব করে যে স্কন্ধদ্বয়ের ওপর কে যেন উঁকি মারছে। এটা পাগলের লক্ষণ। এটা বলছে কি, একটা বইতে পেয়েছি, এটা উন্মাদের পূর্ব অবস্থায় ঘাড়ের ওপর দিকে উঁকি মারছে, এই ধরনের অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, এই ধরনের পুরুষ রোগীর মনের এই প্রকার অবস্থায় অ্যানাকার্ডিয়াম সাদৃশ্য। পুরুষ রোগীর এই ধরনের হলে অ্যানাকার্ডিয়াম, মেয়েদের হলে মেডোরিনাম। এবং শেষ পর্যন্ত ইহাই জরায়ুর গ্রীবায় ক্ষত লক্ষণের নিদারুণ কষ্ট পান। ইহার ঋতুস্রাব প্রচুর, একেবারে কালো বর্ণের চাপচাপ, কখনো উজ্জ্বল কালো বর্ণের। ঋতুস্রাবে ভীষণ যন্ত্রণায় রোগিণী মূর্ছা যান। রক্তের দাগ সাবান দেওয়া সত্ত্বেও বস্ত্রাদি হইতে উঠিতে চায় না। দীর্ঘদিন বন্ধ্যাত্মপীড়া, দুর্গন্ধ, চুলকানি, প্রচুর প্রদস্রাব, প্রচুর প্রদস্রাবের ইতিহাস থাকিলে মেডোরিনাম প্রয়োগের কয়েক সপ্তাহ পরেই বহু স্ত্রীলোক আমি গর্ভবতী হইতে দেখিয়াছি। ইহা ব্যতীত গর্ভাবস্থায় বমনে প্রায়শই এই ঔষধ কখনো নিষ্ফল বলিয়া প্রমাণিত হয়।
ইহা ব্যতীত গর্ভাবস্থায় বমনে প্রায়শই অন্যান্য ঔষধ এই গর্ভাবস্থায় নিষ্ফল হয়, কিন্তু মেরুদম হয় না, এটাই বলতে প্রমাণিত হয়। তখন 50,000 শক্তির একটি মাত্রা মেরুদমের সাহায্যে এই বমন বন্ধ হয়।